কিন্তু আদির সাথে তো তোমার ডিভোর্স হয়ে গেছে, তাহলে হয়নি এখনো? মানে মানে আদি আমাকে ডিভোর্স দিলেও আমি আদিকে ডিভোর্স দিইনি, আর দিতেও পারবো না। নীলা, নীলা দেখো, ও তোমাকে ভালোবাসে না। যদি বাসতো তাহলে তোমাকে দূরে ঠেলে দিত না। ও নিজের থেকে দেয়নি, এসবের জন্য তুই দায়ী। আদি তো এখন আর তোমার নেই, তাই না? আর তাছাড়া তোমার মেয়েও বড় হচ্ছে, ও যখন ওর বাবার কথা জানতে চাইবে তখন তুমি কি বলবে? তার চেয়ে বরং তুমি আমাকে বিয়ে করে নাও, এতে তোমার আর তোমার মেয়ে দুজনেরই জন্য ভালো। ভেবে দেখো ব্যাপারটা, তুই যদি আর একটা কথা বলিস তাহলে খুব খারাপ হবে বলে দিলাম। নীলা উঠে চলেই যাচ্ছিল, নিলয় নীলার হাত ধরে নিল। হাত ছাড়। নীল, না, তুমি কথাটা ভেবে দেখবে বলো। নিলয়। নীলা ঘুরেই ঠাস করে একটা চর বসিয়ে দিল নিলয়ের গালে। নিলয় গালে হাত দিয়ে বসে থাকলো আর নীলা হনহন করে বেরিয়ে গেল। 1 বছর পরেই প্রথম নীলাকে দেখতে পেলাম। নীলার আর আগের মতো নেই, ওর মুখে মাতৃত্বের ছাপ। একটু মোটা হলেও চোখের নিচে ঠিকই কালি পড়ে আছে। নীলা চলে যেতে আমি কফি শপটায় ঢুকলাম, সোজা গিয়ে নিলয়ের কলার ধরে চেয়ার থেকে ওঠালাম। নিলয় কিছু বলার আগে একটা ঘুষি মারলাম, তারপর ঘুষির পর ঘুষি মারতে শুরু করলাম। শালা, তুই আমার নীলাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছিলি বলে ঘুষির পর ঘুষি মারতে লাগলাম। এর মধ্যেই সব ফ্রেন্ডসদের উপস্থিতি। সবাই আমাকে ধরে নিল যাতে নিলয়কে আর মারতে না পারি। কি হয়েছে আদি, এটাকে? সজীব, ওরা নিলয়কে চেনে না, ওই তো শয়তানটা নিলয়। ও ও আজও নীলাকে ডিস্টার্ব করছিল, ওর কথায় আমি নীলাকে ভুল বুঝেছিলাম। কি, এই সেই শয়তান? শালা, তোরে আজ খাইছি। রাফি, বেঁধে ফেল কুত্তার বাচ্চাকে, নিয়ে চল সাকিবদের পুরনো বাড়িতে। মিজান, অতঃপর নিলয়কে নিয়ে চলে এলাম সাকিবদের পুরনো পোড়া বাড়িতে। খুব মারধর করলো সবাই, তারপর নিলয় সত্যিটা বলতে রাজি হলো। আসলে কুত্তাটা আমি আর নীলাকে আলাদা করবার জন্য এসব করেছে। আর নীলা যেগুলো বলেছিল সব সত্যি। ওদের রিলেশন বিয়ের 2 মাস আগে ছিল। খুব বড় একটা ভুল করে ফেলেছি। নীলাকে আমি আমার থেকে আলাদা করে দিয়েছি, তার মানে নীলার জন্ম দেওয়া মেয়েটা আমারই। কি খুশিই না লাগছে, এখন যে করেই হোক আমি নীলাকে আমার করে আনবই। আর আমার বাবু কত বড় হয়েছে কে জানে, খুব ইচ্ছে করছে দেখতে। কুত্তাটাকে কিছু সময় সাইজ করে ছেড়ে দিলাম। বাসায় ফিরে এলাম, খুব খুশি খুশি লাগছে। নীলা তাহলে সত্যি আমাকে ভালোবাসে, আমার সাথে ছলনা করেনি। কিন্তু আমি যে নীলাকে ছলনাময়ী বলেছি, খুব বড় ভুল করেছি। নীলাকে খুব কষ্ট দিয়েছি। মোবাইলটা বেজে উঠলো, আননোন নাম্বার। রিসিভ করলাম। হ্যালো ইভা। মেয়েলি কণ্ঠে। না, আমি আদি, রং নাম্বারে কল করেছেন মনে হয়। কোন আদি? মানে আপনি কোনো আদিকে চেনেন? হ্যাঁ, আমার ফ্রেন্ডের হাজবেন্ড ছিলেন। তুমি নীলার ফ্রেন্ড? আমি। আপনি আদি? হ্যাঁ। ও, তারপর কিছু সময় দুজনে নিশ্চুপ ছিলাম। সরি, অন্য কাউকে কল করতে যাচ্ছিলাম, আপনার ফোনে চলে গেল। না হয় আপনার ফোনে কখনো কল দিতাম না। আপনাকে নিশ্চয় চিনবেন, আমি রাশা। বাই দ্য ওয়ে, কল যখন চলে গেছে তখন দাওয়াতটা দিয়েই দেই। 22শে জুলাই আমার বিয়ে, দাওয়াত রইল। কাল গায়ে হলুদ হবে, চাইলে আসতে পারেন। ও আচ্ছা। আর আশা, সরি সব ঘটনার জন্য। না ঠিক আছে, আমার কাজ আছে, রাখলাম। তুত তুত তুত, মেয়েটা নিশ্চয় আমাকে খুব ঘৃণা করে। ওর বেস্ট বান্ধবীর সাথে আমি যা করেছি তাতে এটাই আমার কাম্য। 1 বছর আগে নীলা যখন আমার মেয়েটার জন্ম দিতে হসপিটালে ছিল, তখন এই মেয়েটাই আমাকে কল করেছিল। ফলস্বরূপ আমি ওকে কড়া কথা শুনিয়েছিলাম। কাল তো আমি অবশ্যই রাশার বিয়েতে যাব, কারণ সেখানে নীলা উপস্থিত থাকবে। পরের দিন বিকেলের দিকে সন্ধ্যার কাছাকাছি সময়ে গিয়ে উপস্থিত হলাম রাশাদের বাসায়। ওদের বাসায় একবারই গিয়েছিলাম, নীলাই নিয়ে গিয়েছিল। বাড়ির সব দেয়ালে লাইট জ্বলছিল রং বেরঙের। বড় উঠোনে মানুষের আনাগোনা চলছিল। উঠোন পেরিয়ে সামনে যেতে রাশার সঙ্গে দেখা। আমাকে দেখে কিছুটা অবাকই হয়েছিল, আর কিছুটা ঘৃণার চোখে তাকাচ্ছিল। প্রতি উত্তরে আমি একটা হাসি দিলাম। আমার দিকে এগিয়ে এলো, আসুন। আমি রাশাকে ফলো করলাম। একটা রুমে নিয়ে বসালো। ওয়াশরুমটা কোন দিকে? রাশা আমাকে দ্বিতীয় তলায় নিয়ে ওয়াশরুমটা দেখিয়ে দিয়ে চলে গেল। ওয়াশরুমের কাচের বারান্দার মতো বড় জায়গাটায় গেলাম। এখান থেকে পুরো বাড়িটা দেখা যায়। সন্ধ্যা হয়ে গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বাড়িটা দেখছিলাম। তখনই কোনো নারী কণ্ঠ কানে ভেসে আসলো। রাজু, তুমি এখানে? খালা তোমাকে ডাকছে। রাজু রাশার ভাই। কণ্ঠটা চিনতে আমার ভুল হলো না যে এটা নীলারই কণ্ঠ। ঘুরে নীলার দিকে এগিয়ে গেলাম। নীলা মনে হয় বুঝতে পারলো যে ও যাকে খুঁজছে আমি সেই কাঙ্ক্ষিত ব্যক্তি না, অর্থাৎ আমি রাজু না। নীলা আমার কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। নিজেকে ছাড়িয়েও নিল। পরক্ষণে নীলা আমার গালে ঠাস করে একটা চড় মারল। এই, কে রে তুই? বিয়ে বাড়িতে এসেছিস ছ্যাঁচড়ামি করার জন্য? নীলা নিশ্চুপ। আমি আমি কোনো উত্তর না দিয়ে নীলার দিকে তাকিয়ে আছি। নীলা আবারও বলতে শুরু করলো, কী রে, কথা বলছিস না কেন? আর এখনও তো তোর মুখ দিয়ে কথাই বেরোবে না। এদেরকে কে যে ইনভাইট করে বিয়ে বাড়িতে এসে মেয়েদের সাথে বদমাইশি করতে? লজ্জা করে না? লুচ্চা কোথাকার! এদেরকে তো গণপুটুনি খাওয়ানো দরকার।
এখন যদি এই কথা বিয়েবাড়ির সবাইকে বলি না, তাহলে তোকে গণধোলাই দিয়ে সবাই মেরে ফেলবে। নীলা আমাকে দেখতে পারছে না, কারণ সেখানে পর্যাপ্ত আলো নেই। সন্ধ্যা হয়ে আসছে, আলো জ্বালাতে বোধহয় কারো মনে নেই। আমি আগের মতোই নিশ্চুপ, কোনো কথা বলছি না। এই ছেলে, সামনে আয়, সামনে আয় বলছি। নীলা ধমক দিয়ে উঠল। আমি সামনের আলোতে গেলাম। নীলা আমাকে দেখে চমকে গেল। তুমি? চিনতে পেরেছো? আপনাদের মতো পিশাচ আর নিষ্ঠুর মানুষদের না চেনে কি উপায় আছে? আপনি বলছো কেন? আমি কেন তুমি বলতে হবে নাকি? নীলা: হ্যাঁ, কেন? আপনাকে তো আমি চিনি না, আর অচেনা মানুষকে তো আপনি বলাটাই শ্রেয়। নীলা: এখন আমি তোমার কাছে অচেনা হয়ে গেলাম? ক্ষমা করে দাও প্লিজ। এই শব্দটা 1 বছর আগে আমি বারবার আপনার কাছে চাইছিলাম, কিন্তু আপনি আমাকে ফিরিয়ে দিয়েছিলেন, মনে আছে? বাই দা ওয়ে, আমার অনেক কাজ আছে, বেকার কাজে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। নীলা আমার কথায় আমাকে ফিরিয়ে দিল। খুব কষ্ট হচ্ছে যে। নীলা এখন আমাকে চিনেও না চেনার ভান করছে, আর একটা মেয়েদের সাথে নোংরামি করার জন্য বিয়ে বাড়িটাই বেছে নেবেন না। নীলা রাগে লাল হয়ে আছে। মনে হয় পারলে নীলা আজ তার সব ক্ষোভ আমার উপরে মিটিয়ে নেবে। নীলার মুখে স্পষ্ট অভিমানের ছাপ। অনেক অভিমান জমে আছে আমার উপরে। নোংরামি কই করলাম? বউয়ের সাথে এসব করাকে কি নোংরামি বলে? কিসের বউ? কার বউ? কেন, তুমি তো আমার বউ, আর তোমার সাথে একটু ইয়ে না করলে আর কার সাথে করব? হ্যাঁ, আপনি মনে হয় ভুলে গেছেন আদি সাহেব যে আমাদের তো ডিভোর্স হয়ে গেছিল 1 বছর আগে। না, ভুলিনি, তবে ডিভোর্সটাও হয়নি এখনো। মানে? নীলা অবাক হয়ে বলল। মানেটা হলো এই যে ডিভোর্স লেটারে তুমি এখনো সই করনি। নীলা অবাক হয়ে তাকালো আমার দিকে। ওর চোখ বলছে, তুমি কিভাবে জানলে? কিন্তু অন্য কিছুর প্রকাশ ফুটিয়ে তুলতে চাচ্ছে নীলা। ভ্রু কুচকে তাকালো আমার দিকে। মানে কি বলতে চাচ্ছেন আপনি? আপনি কি করে জানেন যে আমি ডিভোর্স পেপারে সই করিনি? আপনি সই করতে পেরেছেন তো আমি পারবো না কেন? নীলা ওর চোখে মুখে কৃত্রিম রাগ ফুটিয়ে তুলল। আমি একটা হাসি দিলাম। আমার জানা আছে, তোমার সাথে 1 বছর 6 মাস সংসার করে এতটুকু জানতে পেরেছি যে আমি হিংসুন্য। তুমি শয়তানি একটা হাসি দিলাম। নীলা তেলে বেগুনে জ্বলে উঠল। এমন সময় রাশার আগমন। আরে আদি ভাই, আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন? নীলা ঘুরে দাঁড়াতে রাশা জিহ্বায় কামড় দিয়ে মুখ লুকে অন্যদিকে হয়ে গেল। কারণ রাশা জানে যে নীলা যা রাগী, আমাকে বিয়েতে ইনভাইট করায় নীলা অবশ্যই তার উপরে অ্যাকশন নেবে। নীলা রাগী মোড় নিয়ে রাশার দিকে এগিয়ে গেল। রাশার হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে গেল। আমি হাসতে থাকলাম। রাশা বেচারি আজ শেষ। আমি রুমের কাছে গিয়ে জানলা দিয়ে দেখলাম নীলা রাশাকে কথা শোনাচ্ছে, আর রাশা বেচারি মাথা নিচু করে কথাগুলো হজম করছে। আমি নিচে এলাম। নীলাকে তো দেখেই নিলাম, কিন্তু আমার মেয়েটাকে কিভাবে দেখব? আর রাশা এই ব্যাপারে সাহায্য করবে না। এমনিতেই বেচারির পেট ফুলে গেছে। উঠোনে এসে একটা চেয়ার টেনে বসলাম। কিছুক্ষণ পর রাশা নিচে এলো। আমি রাশার নাজেহাল অবস্থা দেখে হাসতে লাগলাম। হজম হলো? রাশার দিকে তাকিয়ে বললাম। রাশা তেড়ে আসলো আমার দিকে। আপনার জন্য এত বকা খেতে হলো। দুলাভাইয়ের জন্য এইটুকু করতে এমন অবস্থা? না জানি পরে কি হবে। রাশা ধরপড় করে বলল, না না বাবা, আমি আর আপনাকে সাহায্য করাই নেই। আচ্ছা চলুন সবার সাথে পরিচয় করিয়ে দিই। রাশা আমাকে উপরে নিয়ে গেল, সবার সাথে পরিচয় করিয়ে দিল। নীলার স্বামী হিসেবে আমি আবার নিচে এসে আমার মেয়েটাকে কিভাবে দেখা যায় তার প্ল্যান করছি। রাত হয়ে আসছে। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। বিয়ের 2 দিন আগে গায়ে হলুদ, কারণ বিয়ের 1 দিন আগে বরদের বাড়িতে বরের গায়ে হলুদ। তাই সেখানে কনেদের সবার দাওয়াত আবশ্যক। আজও অবশ্য বররা সবাই এখানেই আসবে। মানুষের খুব বেশি আনাগোনা। একটা বাচ্চাকে দেখতে পেলাম। ছেলে তো বটেই। ডাক দিলাম। কাছে এলো। ডাকলেন কেন? খুব কিউট বাচ্চাটা। তুমি নীলাকে চেনো? নীলা তোমার কি হয়? ও, তুমি জল্লাদ আন্টির কথা বলছো? জল্লাদ আন্টিকে? ওই তো নীলা আন্টি। বাচ্চাটার কথা শুনে তো আমার পেট ফেটে হাসি বেরোচ্ছে। আচ্ছা ভালো কথা, তুমি কি কারণে নীলা আন্টির মেয়েকে চেনো? ওর নাম কি? ও, নীলা আন্টির কিউটিটার নাম নীলাদ্রি। আমি মনে মনে নামটার সমীকরণ মিলাতে লাগলাম। নীলাদ্রি, আদি নীলাদ্রি, খুব সুন্দর নাম। আচ্ছা তুমি ওকে নিয়ে একবার এখানে আসতে পারবে? না না, আমি পারবো না। বাচ্চাটা ধরপড়ে উঠল। কেন? আপনি জানেন না নীলা আন্টি কি রাগী? সেদিন আমি ওনাকে বলেছিলাম আমি ওনার মেয়েকে ভালোবাসি, ওনার মেয়েকে বিয়ে করতে চাই, আর উনি আমাকে সে কি দৌড়ানি দিলেন সেদিন। বাচ্চাটার কথা শুনে আমি তো অবাক। এইটুকু পিচ্ছি, তাও আবার ভালোবাসা। আমাকে চেনো তুমি? আমি নীলাদ্রির আব্বু। তুমি যদি নীলাদ্রিকে এখানে নিয়ে আসো, তাহলে নীলাদ্রিকে আমি তোমার সাথে বিয়ে দেব। বাচ্চাটা চেঁচিয়ে উঠল। সত্যি? আমি ভয় পেয়ে উঠলাম। যাও, আগে নিয়ে আসো। আচ্ছা যাচ্ছি। দৌড়ে চলে গেল। আমি চেয়ারটায় বসে রইলাম। আধা ঘন্টা পর বাচ্চাটা একটা মেয়েকে নিয়ে আসতে লাগলো। মুখটা ওর বুকের দিকেই করা, জড়িয়ে ধরে নিয়ে আসছে।
যাতে পড়ে না যায়। আমার সামনে এসে মাটিতে রাখলো। আমি মেয়েটাকে আমার দিকে ঘোরাতে যা দেখলাম, এটা তো কোনো মানুষ মনে হচ্ছে না, একদম পুতুলের মতো, টেডি বিয়ার। কি লম্বা লম্বা চুল এই বয়সে, ছোট ছোট বেনি করা। নীলাদ্রি দাঁড়াতে পারে, কিছু কিছু হাঁটতেও পারে। আমি অপলক দৃষ্টিতে আমার মেয়েকে দেখছি। মেয়েটার মাঝে নীলার ছায়া খুঁজে পাচ্ছি, একদম নীলার মতোই, চোখের পুঁতিগুলো কালো কালো। নীলাদ্রি ঠোঁট বেঁকিয়ে যেই কাঁদতে যাবে অমনি ওই পিচ্চি ছেলেটা দিল দৌড়। আমি এগিয়ে গিয়ে নীলাদ্রি পিচ্ছি মুখটার গাল দুটোতে হাত দিয়ে আলতো করে ছুঁয়ে বললাম, কাঁদো না আম্মু, আমি তোমার আব্বু, একবার আব্বু ডাকো। আম্মু, আম্মু। আস্তে আস্তে করে কাঁদতে লাগলো। মেয়ের মুখে কথা শুনে আমি রত্ন জয় করে নিলাম। জীবনে এই প্রথম এত খুশি হলাম। নীলাদ্রিকে কোলে তুলে নিলাম। কেঁদো না আম্মু, কেঁদো না। নীলাদ্রি কান্না থামিয়ে দিল। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ছোট ছোট হাতগুলো দিয়ে আমার গালে ধরলো, দুই গালে দুই হাত দিয়ে ধরলো। আব্বু বলে নীলাদ্রি আমার মুখের সামনে মুখ এনে ঠোঁটে চুমু দিল। তারপর বিশ্বজয় করা হাসি দিয়ে আমার গলা জড়িয়ে ধরলো। আমি অতি আনন্দে কেঁদে দিলাম। আমার মেয়েটা আমাকে আব্বু ডেকেছে। আনন্দে আমি মেয়েটাকে চেপে ধরলাম, কোলে নিয়ে খেলা করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখলাম নীলা নিচে নেমে এলো, হন্তদন্ত হয়ে চারিদিক খুঁজতে লাগলো কিছু। বুঝলাম নীলার দিকে খুঁজছে। পরক্ষণে আমার দিকে চোখ পড়লো নীলার, তেড়ে আসলো আমার দিকে। নীলা ঝুঁকে আমার কাছ থেকে নীলার দিকে নিয়ে যেতে চাইলো। আমি নীলার গায়ে সেই পুরনো মিষ্টি ঘ্রাণটা অনুভব করে চোখ বুজে নিলাম। নীলার চুলগুলো খোলায় ছিল, চুলগুলো উড়ে এসে পড়লো আমার মুখে। ঘ্রাণ শুকতে লাগলাম, অনুভূতিতে চোখ বন্ধ করে নিলাম। চোখ খুলে দেখি নীলা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নীলাদ্রিকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে যাচ্ছিল। এমন সময় নীলাদ্রি কান্না করে দিল, আব্বু। নীলাদ্রি কাঁদতে কাঁদতে বলল। নীলা রাগে কটমট হয়ে নীলাদ্রির মুখ চেপে ধরলো। কিসের আব্বু? হ্যাঁ কিসের আব্বু? তোমার কোনো আব্বু নেই, ওকে? আমি কিছু বলতে চেয়েও বললাম না। নীলা নীলাদ্রির মুখ ছাড়তে আবার চেঁচিয়ে উঠল, আব্বু। কান্না করছে আনলিমিটেড। নীলা এবার নীলাদ্রির গালে ঠাস করে একটা চড় মারল। মেয়েটা মুহূর্তে কান্না বন্ধ করে দিল। থেমে গেল নীলাদ্রির কান্না। আমি নীলাকে কিছু বলতে যাব, তার আগে নীলাই বলতে শুরু করলো, আব্বু আব্বু আব্বু। কে শিখিয়েছে এই ডাক তোমাকে? নিশ্চয় তুমি, যার কোলে ছিল ওই বদলোকটা। আর তুমিও ড্যাং ড্যাং করে আব্বু বলতে শুরু করলে। তোমাকে এত বড় শুধু আমিই করেছি, তোমাকে জন্ম আমি দিয়েছি। তোমার কোনো আব্বু নেই, বুঝলে? নীলা ঝাঁঝিয়ে উঠল। নীলা চিৎকার শুনে রাশা বেরিয়ে এলো। কী রে, কী হয়েছে? রাশা, দেখ না নীলাদ্রি কাকে না কাকে আব্বু ডাকছে, আর আমি সেটা মেনে নেব, তাই ওকে মেরেছি। এতে তোর কি হলো? তুই যা উপরে। রাশা একবার আমার দিকে তাকালো, বুঝতে পারলো নীলাদ্রি আমাকে আব্বু ডেকেছে। ও তো ঠিকই। রাশাকে আটকে দিয়ে নীলা রাগী কণ্ঠে বলে উঠল, ব্যাস, আমি আর আমার কথার মাঝে কারো কথা পছন্দ করি না। নীলা, কিন্তু ও তো বাচ্চা একটা মেয়ে। তো একটা ভুল করেছে, তাই বলে তুই ওকে মারবি? রাশা, আমার মেয়েকে আমি মারবো, তাতে কার কি? নীলা নীলাদ্রি চুপটি করে মায়ের বুকের উপরে মাথা রেখে শুয়ে আছে, আর মাঝে মাঝে ফোপাচ্ছে। এতক্ষণ নীলার আর রাশার কথার চিৎকারে চেঁচামেচিতে অনেক লোক সেখানে জড়ো হয়ে গেছে। রাশা পরিস্থিতি সামলানোর জন্য, নীলা চল চল উপরে চল, আর আপনারা সবাই নিজ নিজ কাজে যান। রাশা, সবাই চলে গেল। নীলা আমার দিকে তাকিয়ে, আমার মেয়ের পাশে যেন কাউকে না দেখি। যদি দেখি তাহলে ভালো হবে না বলে দিলাম, আমাকে উদ্দেশ্য করে বলল। রাশা নীলাকে টানতে টানতে উপরে নিয়ে যেতে লাগলো। নীলা পেছন দিকে আমার দিকে তাকিয়ে চোখ পাকাতে লাগলো। কঠোর দৃষ্টিতে তাকিয়ে থাকলো, যেন বলছে ভালো হবে না কিন্তু। আমি চেয়ারটায় বসে পড়লাম। খুব কষ্ট হচ্ছে, নীলা সবার সামনে আমাকে অপমান করলো। আর এত মিষ্টি পুতুলের মতো মেয়েটিকে কেউ মারে নাকি? আমার উপরে রাগ দেখিয়ে নীলা নীলাদ্রিকে মারলো। আর আমি কি নীলাদ্রির কেউ না? ও কি সব? আমিও তো নীলাদ্রির আব্বু। তাহলে নীলা বলল কেন কে না কে? চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। এগুলো আমারই কর্মের ফল। আমি তো নীলাদ্রিকে আমার মেয়ে হিসেবে মানতে প্রথমে মানা করেছিলাম। এখন আর কি করার, বরপক্ষ এসে গেছে। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। নীলাকে দেখতে পারছি না। উকি ঝুঁকি মারছিলাম কিন্তু কোথাও দেখলাম না। হঠাৎ কেউ ধাক্কা মারলো, পেছনে তাকিয়ে দেখলাম নীলার বান্ধবী সামিনা। আমি ওর দিকে তাকিয়ে হাসলাম। উকি ঝুঁকি মেরে লাভ নেই দোলা ভাই, নীলা এখনো রেডি হয়নি। সামিনা, ও আমি, তা আমাকে কেমন লাগছে বললেন না তো? হ্যাঁ ভালোই, খুব সুন্দর লাগছে। ও থ্যাংক ইউ। আর আপনাকেও যা হ্যান্ডসাম লাগছে না। সামিনা, ও থ্যাংক ইউ। আচ্ছা বাই। সামিনা চলেই যাচ্ছিল। সামিনা, আমি, জি বলুন। আমাকে একটু সাহায্য করতে পারবে তোমরা সবাই? আমি, কি সাহায্য? তারপর সামিনাকে আমার সব প্ল্যানের কথা বললাম। নীলা যদি জানতে পারে তাহলে আমরা শেষ। সামিনা এটুকু সাহায্য করতে পারবে না দুলাভাইকে? ওকে সুইট। বলে সামিনা আমার গাল টেনে দিল। আচ্ছা সামনের দিকে তাকান তো।
স্বামীনা সামনের দিকে তাকাতে আমি ক্রাশ। নীলা লম্বা একটা লেহেঙ্গা পরে আছে আর হালকা মেকআপে নীলাকে পরীর মতো লাগছে। কোলে নীলাদ্রি আছে, নীলাদ্রিকে ছোট্ট পরী লাগছে। নীলাদ্রি আমাকে দেখে একটা ফাঁকা দাঁতের হাসি দিল, আমার কোলে আসার জন্য হাত বাড়ালো দূর থেকে। ও যেন এতক্ষণ আমাকেই খুঁজছিল। আমি ওকে ওর আম্মুর কোলে থাকতে ইশারা করলাম। নীলাদ্রিও চুপটি করে নীলার কোলে বসে রইল। গায়ে হলুদের অনুষ্ঠানটা ছাদে করা হয়েছে। নীলার চোখ আমার চোখে পড়তেই নীলার মুখে কাঠিন্য ভাব দেখা দিল। আমি হাত দিয়ে ইশারা করে বোঝালাম কেমন লাগছে। নীলা মুখ ঘুরিয়ে নিল। হলুদ এভাবেই কেটে গেল। এখন রাতে শোয়ার ব্যবস্থা করা হচ্ছে। রাশা আমাকে বাড়ি ফিরে যেতে মানা করেছে। একেবারে বিয়ে খেয়ে তারপর যেতে হবে। আর আমি তো এরকম একটা লাকি চান্স খুঁজছিলাম। আমি নীলার রুমটাও খুঁজছিলাম, পেয়েও গেলাম। নীলা রুমে নেই, মনে হয় ওয়াশরুমে। আর আমার ছোট্ট পরীটা বিছানায় ঘুমিয়ে আছে, ঘুম পরীর মতো। রুমে ঢুকে পড়লাম। বিছানায় গিয়ে নীলাদ্রির পাশে শুয়ে পড়লাম। নীলাদ্রির নাক টানতে লাগলাম। ঘুমের মধ্যে পাপ্পি দিলাম মেয়েটার ছোট্ট গাল দুটিতে। নীলা ওয়াশরুম থেকে ফিরে এলো, চুল মুছতে লাগলো। নীলা শোয়ার ড্রেস নাইটি পরেছিল, নাইটি হাঁটুর নিচ পর্যন্ত। আমাকে দেখে নীলা চিৎকার দিয়ে উঠলো। আমি দৌড়ে গিয়ে মুখ চেপে ধরলাম। আরে আরে কি করছো, কেউ শুনে ফেলবে তো। আর নীলাদ্রিও জেগে যাবে। নীলা রাগে কটমট করে ফিসফিস করে বলল, তুমি মানে আপনি এখানে কেন? নীলা বউকে থুক্কু। মেয়েটাকে দেখার জন্য এলাম। বের হন এক্ষুনি, বের হন বলছি। নীলা, আরে এত তাড়া কিসের? যাবই তো। আমার মেয়েটার সাথে খেলে তারপর যাব। কে আপনার মেয়ে? নীলাদ্রি শুধু আমার মেয়ে, আর কারো না। আচ্ছা ভালো কথা, আমার মেয়ে না তোমার মেয়েকে দেখতে এলাম। এখন চুপচাপ শুয়ে পড়ো। আমি নীলার কাছ থেকে সরে নীলাদ্রির পাশে এসে শুয়ে পড়লাম। নীলা চুলে বেনি বাঁধছিল। আমি নীলার নিচ থেকে উপরে আবারও উপরে নিচ থেকে তাকাচ্ছিলাম। নীলা সেটা দেখে চোখ বড় বড় করে বলল, এই এই আপনি এইভাবে তাকিয়ে আছেন কেন? আমি কিছু না বলে নীলার খোলা পায়ের দিকে তাকিয়ে রইলাম। নীলা অস্বস্তিতে পড়ে গেল, নাইটি নিচের দিকে টানতে লাগলো। এই ভালো হচ্ছে না কিন্তু, আমি কিন্তু চিৎকার দেব। আমি তাকিয়ে থাকলাম। আমি বিছানা থেকে উঠে নীলার দিকে এগিয়ে গেলাম। নীলার কাছে যেতে নীলা আমাকে ধাক্কা দিল। ধাক্কাটা একটু জোরেই দিল, যার ফলে আমি খাটের কাছে গিয়ে পড়লাম, উপুর হয়ে পড়ে রইলাম। নীলা ভয় পেয়ে গেল, চোখে পানি আসবে আসবে ভাব। দৌড়ে আমার কাছে এলো। আদি আদি, আস্তে আস্তে করে আমাকে ডাকতে লাগলো। নিশ্চুপ আমি। নীলার আরও ভয় পেয়ে গেল। আমার বুকে মাথা ঠেকালো, তারপর মুখ আমার নাকের কাছে নিয়ে আসতেই আমি নীলার গালে চুমু এঁকে দিলাম। নীলা হা করে আছে। মুখটা অগ্নিরূপ ধারণ করার আগে উঠে দিলাম দৌড়। একেবারে রুমে গিয়ে থামলাম, যাক এবার ঘুম আসবে। কখন ঘুমোলাম মনেই নেই। সকালে ঘুম ভাঙলো দরজায় কেউ ধাক্কাচ্ছে। গিয়ে দরজা খুললাম, যা দেখলাম নীলা দাঁড়িয়ে হাতে চায়ের কাপ আর সকালের নাস্তা। আমাকে দেখে নীলার মুখটা রাগে লাল হয়ে গেল। চলে যাবে আমি পেছন থেকে আঁচল টেনে ধরলাম। আরে সকালের নাস্তাটা তো দিয়ে যাও। নীলা ঘুরে দাঁড়ালো। কি করবে কি করবে ভেবে রুমে ঢুকলো, নাস্তা রেখে চলেই যাচ্ছিল। খুব সুন্দর লাগছে তোমাকে, মনে হচ্ছে নতুন বিয়ে হয়েছে আমাদের। নীলা রাগে চুল টানতে টানতে বলল, ফাজিল খাবিস, তোকে আমি দেখে নেব। চলে গেল। যা বাবা, এত রাগ করার কি আছে। নাস্তা সেরে নিলাম। দিনটা এমনভাবেই কেটে গেছে। বিকেলে সবাই বরদের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হলাম। আমি নীলার দেওয়া কালো পাঞ্জাবিটা পরলাম। রাশার কাছ থেকে নীলার নাম্বার নিয়েছিলাম। একটা মেসেজ করলাম, কালো শাড়িটা পরো কেমন। কিছুক্ষণ পর নীলা রিপ্লাই আসলো, কতগুলো রাগের ইমোজি আর লেখা, আপনার মুন্ডু। আমি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছি। কিছুক্ষণ পর নীলার বান্ধবীদের দেখতে পেলাম। গিয়ে নুসরাতের মাথায় টোকা দিলাম। নুসরাত ঘুরে আমার হাতে চিমটি দিল। আউ, এত জোরে কেউ চিমটি দেয়? আমি আমি দেই। আপনি আমার মাথায় টোকা মারলেন কেন? কাজগুলো কথা মতো যেন হয়। আমি আর ট্রিটটাও যেন সময় মতো পাই। ওকে ওকে। আগে নীলাকে পটায়, তারপর না হয় ট্রিট। না না দোলা ভাই, না পড়লেও ট্রিট দিতে হবে। স্বামীনা, আচ্ছা। যাওয়ার জন্য সবাই বেরিয়ে পড়লো। নীলা কালো শাড়ি পরেছে, কারণ কাল রাতে নীলা অন্য শাড়িগুলোতে আমি পানি ঢেলে রেখেছিলাম। আমাকে দেখতেই মুখটা বাংলার পাঁচের মতো করে নিল। আমি অন্যদিকে তাকিয়ে হাসিতে লুটিয়ে পড়লাম। স্বামীনা, নুসরাত, রিয়া আমার শাড়িগুলো ঠিকঠাক মতোই কাজ করলো। নীলাকে আমার গাড়িতে ঢুকিয়ে দিল। নীলা ঢোকার সাথে সাথে আমিও গাড়িতে ঢুকে পড়লাম। নীলা আমাকে দেখে হা হয়ে গেল। আপনি এখানে? উফ। নীলা ডান দিকের দরজা খুলে গাড়ি থেকে নেমে যেতে চাইলো। আমি উঠে দরজা লক করে আটকে দিলাম। ড্রাইভারকে উদ্দেশ্য করে বললাম, গাড়ি স্টার্ট করেন। ড্রাইভার সাহেব গাড়ি স্টার্ট করলেন। নীলার নেমে যাওয়া ব্যর্থ হলো। গাড়ি থামান। আমাকে নামিয়ে দিন। নীলা, না ভাই, আপনি গাড়ি চালান, থামাবেন না। আপনাকে আমি বলে থেমে গেল। আমি হাসতে হাসতে শেষ। আর আমার হাসি দেখে নীলাদ্রিও হেসে কুটকুটানি খাচ্ছে। নীলাদ্রিকে হাসতে দেখে নীলা নীলাদ্রির দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। নীলাদ্রি চুপ মেরে গেল। বাচ্চাদের দিকে এভাবে তাকাতে নেই।
আমি। নীলা আমার দিকে তাকিয়ে মুখ ভেঙচি কাটলো, যেমন বাপ তেমনি তার মেয়ে। আস্তে আস্তে বলল, কিছু বললে? আমি, না, আপনাকে কিছু বলিনি, দয়া করে মুখটা বন্ধ রাখুন। ও ওকে ওকে। আমি। নীলাদ্রি আমার দিকে হাত বাড়ালো, আমিও হাতা বাড়ালাম কোলে নেওয়ার জন্য। নীলা নীলার দিকে আড়াল করে নিল। মেয়ে তো ঠিক আমার মতো শান্তশিষ্ট হয়েছে, কিন্তু মেয়ের মাকে নিয়ে যত জ্বালা। আস্তে আস্তে করে বললেও নীলা সেটা শুনে নিল। শাট আপ রাবিশ। নীলা, আমি ভয় পেয়ে বুকে থুতু দিলাম, আর ওদিকে নীলাদ্রি আমার কোলে আসার জন্য ছটপট করতে লাগলো। না পেরে কেঁদে দিল, ভ্যা ভ্যা। ওয়াও আব্বু। নীলাদ্রি, আরে আমার বাবুনিটার কি হলো, আমার সোনাটার কি হলো মামুনি? কাঁদে না কাঁদে না। নীলা, কিন্তু নীলাদ্রির ক্রাই মেশিন চলতেই থাকলো। নীলাদ্রি, বাবুনি কি হয়েছে তোমার? বল বল, আম্মুকে বল। পাশ থেকে আমি বাম দিকে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতেই বললাম, ও আম্মুর কথা শুনবে না, আব্বুর কথা শুনবে। মুখ ঘুরিয়ে তাকাতেই নীলার মুখ দেখে ঠান্ডা হয়ে গেলাম। নীলা নীলাদ্রির কান্না থামানোর জন্য অনেক চেষ্টা করতে লাগলো, কিন্তু নীলা ব্যর্থ। নীলাদ্রির কান্না থামানোর কোনো নামগন্ধই নেই। শেষে নীলা না পেরে নিজের মেয়ের কান্না থামানোর জন্য আমতা আমতা করে বলল, কেউ যদি কোলে নিতে চায় তাহলে নিতে পারে। অন্যদিকে তাকিয়ে আমি একগাল হেসে নীলাদ্রিকে কোলে তুলে নিলাম। মুহূর্তের মধ্যেই নীলাদ্রির কান্না থেমে গেল। নীলাদ্রি আমার কোলেই রয়ে গেল, আমার বুকে মাথা রেখে বসে রইল। কিছু কিছু অন্ধকার হয়ে আসছে, বেশ দূরে বরদের বাসা। নীলা ঢুলু ঢুলু চোখে এদিক সেদিক হেলিয়ে পড়ছে, ঘুম ধরেছে বোধহয়। নীলাদ্রি পরম নিশ্চিন্তে আমার বুকে ঘুমিয়ে আছে। শেষ না পেরে নীলা জানালায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল। আমি নীলার মাথা আমার কাঁধে নিয়ে আসলাম। নীলা দুই হাত দিয়ে আমাকে আকৃষ্ট করে বেঁধে নিল। পরম শান্তিতে ঘুমোতে লাগলো। আমি দেখছি আমার দুই পরীকে, এটাই আমার পরিবার। কি সুন্দর, খুব বড় ভুল করেছিলাম। না হয় আজ এমন হতো না। ভাবতে ভাবতে আমারও চোখ লেগে আসলো। কারো ডাকার আওয়াজে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম একটা বাড়ির সামনে, তার মানে এসে গেছি। আমার নড়াচড়ায় নীলাও জেগে গেল। জেগে যখন দেখলো আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে, তখন ধরপড় করে উঠে পড়ল। আমরা এসে গেছি, সবাই তো গাড়ি নিয়ে এই বাসাতে এলো। ও, তাহলে এটাই, চলো, নীলাকে উদ্দেশ্য করে বললাম। নীলা মাথা কাত করলো। আমি নীলার দিকে কোলে করে গাড়ি থেকে বেরোলাম। সবাই তখন যার যার গাড়ি থেকে বেরিয়ে পড়েছে। সবাই রওনা দিলাম বাসার দিকে। খুব সুন্দর বাড়ি, দোতলা, বড় উঠান, বাড়ির পাশে বাগান। নীলা নীলার দিকে আমার কাছ থেকে নিয়ে চলে গেল। বরদের বাড়ির লোকেরা আমাদের বাড়ির ভেতরে নিয়ে গেল আর আদর আপ্যায়ন করতে শুরু করলো। রাত হয়ে আসছে। অনেক আদর আপ্যায়নের পর শুরু হলো বরদের হলুদ অনুষ্ঠান। ওদের অনুষ্ঠানটাও ছাদে করা হয়েছে। এক পাশে নীলাকে দেখতে পেলাম। আমিও নীলার কাছে গেলাম। গিয়ে নীলার কানে কানে বললাম, কি ব্যাপার, বান্ধবীর হবু স্বামীর দিকে তাকিয়ে কি করবে? নিজের স্বামীকে দেখো, তোমার বান্ধবীর স্বামীর থেকে আমি স্মার্ট আছি। নীলা বিরক্ত হয়ে তাকালো আমার দিকে, খুব জোরে একটা চিমটি কাটলো। চিৎকার দিয়ে উঠলাম। অনেক লোকজনের শব্দে আমার চিৎকার শোনা গেল না। নীলা স্থান ত্যাগ করলো হাসতে হাসতে। এভাবেই শেষ হলো হলুদের অনুষ্ঠান। এর মধ্যেই প্রচণ্ড বৃষ্টি শুরু হলো, সাথে প্রচণ্ড ঝড়। রাতও অনেক হয়ে গেছিল তখন। আমাদেরকে ওখানেই থাকতে হবে বৃষ্টি থামার আগ পর্যন্ত। সবাইকে রুম দেওয়া হলো, আর দ্বিতীয় তলায় একটা পার্টির আয়োজন করা হয়েছে, যেখানে কাপল আর স্বামী স্ত্রীরা ডান্স করছে। আর কিছু পানীয় রয়েছে। আমি সেখানে গেলাম। সবার হাতে পানীয়, আর সবাই নিজেদের মতো নিজের স্ত্রী বা প্রেমিকাকে নিয়ে স্লো মোশনে ডান্স করছে। সামনের একটা রুমে গিয়ে দেখলাম নীলার সব বান্ধবীরা। নুসরাতকে ডাক দিলাম, নুসরাত, এই নুসরাত। নুসরাত মাথা দিয়ে ইশারা করলো, কি? আমি ওকে এদিকে আসতে ইশারা করলাম। রুম থেকে বেরিয়ে এলো, তোমাদের ট্রিট চাই? আমি, অবশ্যই। ওকে একটা হেল্প করো প্লিজ। বলুন। নীলাকে একটা কল করে বলো ওই পার্টির জায়গাটায় আসতে, তুমি ওখানে আসো। কিন্তু প্লিজ না করো না। ওকে ওকে, এই শেষবার কিন্তু, আর ট্রিট আমার আলাদাও চাই। নুসরাত নীলাকে কল করে ওখানে আসতে বলল। যান গিয়ে রোমান্স করুন, ভেঙচিয়ে বলল। করবই তো, তোমার স্বামী নেই বলে তুমি নীলাকে হিংসে করছো কি? চোখ বড় বড় করে, না না কিছু না বলে পালিয়ে এলাম। পার্টির জায়গাটায় গিয়ে দাঁড়ালাম। নীলা উপস্থিত হলো। চারিদিকে তাকিয়ে নুসরাতকে খুঁজতে লাগলো। আমি গিয়ে নীলার পাশে দাঁড়ালাম। নীলার সামনে গিয়ে নীলার পেটে হাত রাখলাম। টান মেরে নিজের কাছে নিয়ে এলাম। মুহূর্তের মধ্যেই নীলা আমাকে সরিয়ে নিয়ে ঠাস করে একটা চড় মারলো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি নীলার দিকে। পার্টিতে অ্যারেঞ্জ সব কপত কপতি অবাক হয়ে দৃশ্যটা দেখছে। ফাজলামি করেন আমার সাথে? আমার পেটে হাত দিয়েছেন কেন? নীলা, আমি এখন অবাকই আছি। নীলা এতটা খারাপ বিহেভ করতে পারে ভাবিনি। সবার সামনে অপমান করছে। নিশ্চুপ। নুসরাতকে দিয়ে ফোন করিয়ে আমাকে এখানে নিয়ে এসে এখন বদমাইশি করার জন্য? ঝাঁঝালো কণ্ঠে বলল। সবাই তখন সেখানে ভিড় জমিয়ে ফেলেছে। কেউ কেউ আমার দিকে তেড়ে আসছে। অবস্থা বেগতিক দেখে
কনের বাড়ির কয়েকজন এসে সবাই পিছু সরিয়ে দিলেন। সরি সরি, সবার ডিস্টার্ব হচ্ছে, আপনারা চালিয়ে যান। কনেদের একজন চিৎকার চেঁচামেচি শুনে নীলার বান্ধবীরাও উপস্থিত হলো। ঘটনা বুঝে তারা নীলাকে টানতে লাগলো। নীলা, কি করছিস এইসব? এখানে কত লোক দেখেছিস, তুই দুলাভাইয়ের সঙ্গে এমন ব্যবহার করছিস কেন? মাফ করে দে না। স্বামীনা, বরদের বাসার কয়েকজন মুরব্বী এসে জানতে চাইলেন কি হয়েছে। না, আসলে মেয়ে রাগ করে তার জামাইকে চড় মেরে ফেলেছে আর স্বামীকে অচেনা বলছে, হালকা মিসক্যারেজিং আর কি। কনেদের একজন, ও আরে এসব একটু আধটু ঝগড়া হবেই, এসব বেশিক্ষণ থাকবে না। নীলার বান্ধবীরা নীলাকে নিয়ে রুমে চলে গেল। আমি দাঁড়িয়েই আছি, নীলা এরকম করবে ভাবিনি। কয়েকজন আমাকে নিয়ে ওখান থেকে চলে আসলো। আমি ছাদে গেলাম, সিগারেট ধরিয়ে খেতে লাগলাম। না, নীলাকে আর জ্বালাবো না। সিদ্ধান্ত নিলাম বাড়ি চলে যাব। বরদের বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। অনেক রাত, খোলা রাস্তা, খুব স্পিডেই গাড়ি চালাতে লাগলাম আর নীলার চড় মারার কথাটা ভাবতে লাগলাম। হঠাৎ কিছুর সাথে ধাক্কা খেলাম, খুব গুরুতর আহত হলাম। জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফিরে দেখলাম নীলা আমার মাথার কাছে মাথা রেখে শুয়ে আছে। নড়াচড়া করতে পারছি না, মুখের উপর অক্সিজেন বসানো, পা উপরের দিকে লটকানো, মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, সাথে স্যালাইন চলছে। আমার নড়াচড়া পেয়ে নীলা জেগে উঠল। তো তো তুমি ঠিক আছো তো আদি? নীলা কেঁদে উঠল। নীলা অক্সিজেনটা খুলে দিল। হ্যাঁ, ঠিক আছি ডাক্তার। আদির জ্ঞান ফিরেছে। নীলা চিৎকার দিল। ডাক্তার সাহেব রুমে ঢুকে, শুকুর আলহামদুলিল্লাহ, ওই দিন পর আজ আমার জ্ঞান ফিরল। তা আপনার কেমন লাগছে এখন আদি সাহেব? ভালো। আদি, তোমাকে না বলেছিলাম তুমি কখনো গাড়ি ড্রাইভ করবে না? তাহলে গাড়ি ড্রাইভ করতে গেলে কেন, যদি তোমার কিছু হয়ে যেত? নীলা কাঁদতে কাঁদতে আমার বুকে আছড়ে পড়ল। ভালোই হতো, তোমাকে আর কেউ জ্বালাতো না। আমি চুপ, মেরে ফেলবো একদম। মেরেই ফেলো, কারো আর অবহেলার পাত্র হব না। সেদিন এমনি এমনি বলেছিলাম বলে এরকম করতে হবে নাকি? কি এমনি এমনি বলেছিলেন? ওই তো সবার সামনে যে তোমাকে অপমান করলাম, ওগুলো তো। আমি তোমাকে এমনি এমনি করতাম যাতে তুমি আমার কষ্টগুলো উপলব্ধি করতে পারো। আমি কোনো কথা বললাম না। কি হলো, কথা বলছো না কেন? ভালোবাসি তো, তাহলে অবহেলা করলে কেন? আর করব না। তাহলে একটা চুমু দাও। নীলা আমার কপালে একটা চুমু দিল, ব্যান্ডেজের উপরেই। নাকে নাক ঘষতে লাগলো। নীলা, তোর মেয়েটাকে আর রাখতে পারলাম না, নে তোর মেয়েকে, বলে নুসরাত রুমে ঢুকলো। আমাদেরকে এই অবস্থা দেখে ঘুরে গেল। সরি সরি, আমি কিচ্ছু দেখিনি, সব তো দেখেই নিয়েছো। আমি কি করব বলুন, সিঙ্গেল মানুষ, একটু আধটু রোমান্স দেখতে ইচ্ছে তো করবেই। রোমান্স করতে ইচ্ছে করে না? আমি করে তো, কিন্তু মানুষ তো নেই রোমান্স করার মতো। আছি তো, চোখে দেখো না। আমি আদি। নীলা আমার বুকে কিল মারতে শুরু করলো। হা হা, দেখলে কি হিংসুটে? সবাই হেসে উঠলাম। নীলাদ্রিকে আমার বুকে এনে শোয়ালাম আর নীলা আমার মাথার পাশে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি এই পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।